মাধ্যমিকে তোমরা বাংলার যে সিলেবাস দেখে এসছো, উচ্চ মাধ্যমিকে বা ক্লাস 11-12-এ সিলেবাস আরো অনেক বেশি আছে, অনেক নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারবে, জানতে পারবে। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম ক্লাস। যদি সামনাসামনি পেতাম ক্লাসরুমে তাহলে হয়তো ক্লাসটা আরো মজাদার হতো, আরো ভালো লাগতো। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রথম ক্লাসটা আমি বোঝাবার চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখো। আজকে সরাসরি একদম মূল বিষয়বস্তুতে চলে আসছি। আজকে আমি কি পড়াবো? তোমাদের ক্লাস 11-এ চারখানা কবিতা আছে। ক্লাস 11-এ তোমাদের 4টি কবিতা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিনও বলতে পারো এবং মজাদারও বলতে পারো একটি কবিতা হলো নীলধ্বজের প্রতি জনা। এই কবিতাটি তোমাদের আজকে পড়াবো। নীলধ্বজের প্রতি জন, লিখেছেন কে? মধুসূদন দত্ত। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে তোমরা জানতে পারলে। আমাদের আলোচ্য বিষয় হলো একটি কবিতা যার নাম নীলধ্বজের প্রতি জনা। সেই কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কবি মধুসূদন দত্ত। আমরা যখন কোনো টপিক পড়ব, সে কবিতাই হোক, গদ্যই হোক, উপন্যাস হোক, ছোট গল্প হোক, যে কোনো ধারার যে কোনো বিষয় হোক না কেন, আমরা যদি এইরকম ভাবে পড়ি, কিরকম? এক হলো নামকরণ, 2 কবি পরিচিতি, 3 বিষয়বস্তু। আজকে আমরা আমাদের আলোচ্য কবিতাটি ঠিক এরকম ভাবেই আমরা এগিয়ে যাব। 3টি স্টেপ, যে কোনো জিনিস আমরা পড়বো 3টি স্টেপ ফলো করবো। এক হচ্ছে নামকরণ, 2 হলো কবি পরিচিতি, 3 হলো বিষয়বস্তু। আমরা 3টি স্টেপে এগিয়ে যাব। তো আমাদের প্রথম স্টেপ আছে নামকরণ। নামকরণটা আমি পরে বলছি। আমি প্রথম আলোচনা করব কবি পরিচিতি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। দেখো, তোমরা ক্লাস 11-এ যেমন নীলধ্বজের প্রতি জনা পড়ছো, লিখছেন মধুসূদন দত্ত, ঠিক সেরকম তোমরা এর আগে প্রিভিয়াস ক্লাস, তার আগের ক্লাস, তার আগের ক্লাসে হয়তো মধুসূদনের অনেক কবিতাই পড়েছো। সেই কবিতা পড়তে গিয়ে তোমরা কবি পরিচিতিও পড়েছো, তাই মধুসূদন সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই জানো। তো আমি বিশেষ পুঙ্খানুপুঙ্খ আমি ব্যাখ্যা আলোচনা করবো না, জাস্ট তার সংক্ষিপ্ত একটু পরিচয়। মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। আমাদের এই কবির জন্ম হলো বাংলাদেশের
যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। জন্মের সাল 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। পিতার নাম রাজনারায়ণ দত্ত ও মায়ের নাম জাহ্নবী দেবী। তার পিতামাতার একমাত্র সন্তান ছিলেন মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে আমরা অনেক কবি সাহিত্যিকের পরিচয় জানি। তারা যে দুঃখ কষ্টের মধ্যে বড় হয়ে উঠেছেন, মধুসূদন ঠিক অন্যরকম ভাবে লালিত পালিত হয়েছে। কিরকম? মধুসূদন ছিলেন ধনী পরিবারের সন্তান, তাই তার জীবনযাপন ছিল বিলাসবহুল। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন একজন ব্যারিস্টার অর্থাৎ উকিল। তাদের জন্ম বললাম বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রাম। 7 বছর বয়সে পিতার কর্মসূত্রে তাদের সপরিবারে চলে আসতে হল কলকাতায়। কলকাতায় এসে তিনারা বসবাস শুরু করলেন। মধুসূদন ছোটবেলা থেকে দেখতেন তাদের বাড়িতে প্রচুর বাবু মানুষের আনাগোনা হতো। যেহেতু তার বাবা ছিলেন ব্যারিস্টার, তাই ইংরেজদের সঙ্গে ওঠা বসা সেগুলো মধুসূদন সব ফলো করতেন। ইংরেজদের পোশাক পরিচ্ছদ, তাদের মুখের ভাষা, ইংরেজি, এইসব দেখে তিনি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। আর তার সঙ্গে দেখলেন তাদের বাড়িতে আছে অসংখ্য চাকর, তারা বাংলা ভাষায় কথা বলে। তাই তিনি ছেলেবেলা থেকেই মনে মনে ভেবে নিলেন তিনি বাংলা ভাষা না শিখে ইংরেজি ভাষায় পারদর্শী হবেন। তাই তিনি ছেলেবেলা থেকে ইংরেজি ভাষাকে ভালোবাসতে শিখলেন। তারপর তার শিক্ষা জীবন শুরু। হিন্দু কলেজে তাকে ভর্তি করা হলো। মধুসূদন দত্ত একাধিক ভাষা জানতেন, প্রায় 10-12 রকমের তিনি ভাষা লিখতে পড়তে পারতেন। হিন্দু কলেজে পড়ার সময় তার বন্ধুরা তাকে বলল, তাকে যুক্তি দিল কিরকম, যে তুমি তো ইংরেজি ভাষা ভালো শিখেছ, তুমি ইংরেজি কবি হতে চাও, কিন্তু ইংরেজি কবি হতে গেলে তোমাকে ইংরেজদের মতো খ্রিস্টান হতে হবে। কেন? খ্রিস্টান যদি না হয় তাহলে কি অসুবিধা হবে? তাহলে তার লেখনী হয়তো এই সাহিত্য মহলে খুব বেশি একটা প্রচার পাবে না। তাই সেই উদ্দেশ্যে মধুসূদন দত্ত 1842 ওল্ড কলকাতায় ওল্ড মিশন চার্চে 1842 সালে ওল্ড মিশন চার্চে গিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন। অর্থাৎ তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। দীক্ষা নিলেন কার কাছে? আলেকজান্ডার ডফেল। নাম সব মনে রাখবে, ওল্ড মিশন চার্চ 1842। আলেকজান্ডার ডফেলের কাছে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন অর্থাৎ তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান হওয়ার জন্য তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করতে হলো। হিন্দু কলেজ ছেড়ে তিনি অন্যত্র কলেজে ভর্তি হলেন। তারপর সেখান থেকে তিনি চলে এলেন কিছুদিন পর। তার আগে একটা কথা বলি, তিনি যখন ধর্মান্তরিত হলেন, তার এই কর্মে পিতা রাজনারায়ণ দত্ত রাগান্বিত হলেন এবং আঘাত পেলেন, তাকে ত্যায্য পুত্র করলেন। তারপর মধুসূদন দত্ত সেখান থেকে চলে এলেন মাদ্রাজে। মাদ্রাজে এসে এক স্কুলে তিনি শিক্ষক রূপে নিযুক্ত হলেন। সেখানে এসে তিনি বিয়ে করলেন এক ইংরেজ মহিলাকে, তার নাম হচ্ছে রেবেকা।
কিন্তু তার সঙ্গে তার বৈবাহিক জীবন পেরিয়েছিল মাত্র 8 বছর। 2টি পুত্র আর 2টি কন্যার তিনি পিতা ছিলেন। তারপর 8 বছর পর তার বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটে। তারপর তিনি আবার বিয়ে করেন এক ফরাসি নারীকে, মহিলাকে, যার নাম হলো সোফিয়া। তার একটি পুত্র হয় এবং একটি কন্যা হয়। পুত্রের নাম হচ্ছে নেপোলিয়ন আর কন্যার নাম হলো শর্মিষ্ঠা। মনে রাখবে, দেখো আমি ইম্পর্টেন্ট জিনিস কি বললাম। মধুসূদনের জন্ম বাংলাদেশের যশোর জেলার সাগরতালি গ্রাম, সালটা বললাম। তার পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী, মনে রাখবে। তারপর তিনি ধর্মান্তরিত হলেন 1842-এ ওল্ড মিশন চার্চে, সেটা কলকাতা অবস্থিত। সেখানে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন। তাকে দীক্ষা দিল কি আলেকজান্ডার ডাফেন। তারপর তিনি হিন্দু কলেজ ছাড়লেন, অন্যত্র কলেজে ভর্তি হলেন। পিতা তাকে ত্যায্যপুত্র করল। তিনি চলে এলেন মাদ্রাসে। সেখানে এসে তিনি বিয়ে করলেন রেবেকা নামে ইংরেজ মহিলাকে। তার সঙ্গে 8 বছর বৈবাহিক জীবন কাটানোর পর বিচ্ছেদ ঘটল। 2টো পুত্র আর 2টি কন্যার তিনি পিতা ছিলেন। তারপরে আবার তিনি সোফিয়া নামক এক ফরাসি মহিলাকে বিয়ে করেন। তার একটি সন্তান, একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হয়। পুত্রের নাম হচ্ছে নেপোলিয়ন আর কন্যার নাম হচ্ছে শর্মিষ্ঠা। সেই সময় তিনি দোকানে ইংরেজি গ্রন্থ লিখে ফেলেন। মনে রেখো এগুলো। মধুসূদনের প্রথম ইংরেজি গ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। আর একটা লিখলেন ভিশন অফ দ্য পাস্ট। দোকানে তিনি গ্রন্থ লিখলেন। এক হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, অপরটা হলো ভিশন অফ দ্য পাস্ট। 2টি গ্রন্থই যথেষ্ট ভালো মানের ছিল, কিন্তু তৎকালীন সমাজে বা তৎকালীন সময়ে খুব বেশি একটি প্রচার পায়নি। মাইকেল মধুসূদন দত্ত আস্তে আস্তে বুঝতে পারলেন তার ভুল। যে বাংলাকে তিনি অবজ্ঞা করলেন, যে বাংলাকে অবজ্ঞা করে তিনি ইংরেজি সাহিত্যে এলেন বড় মাপের কবি হওয়ার জন্য, কিন্তু ইংরেজি সাহিত্যে তিনি বড় মাপের কবি তো হতেই পারছেন না। তিনি বুঝতে পারলেন যে সময়টা তিনি ইংরেজি সাহিত্য ব্যয় করলেন, সেই সময়টা তিনি বাংলা সাহিত্যে যদি দিতেন, তাহলে হয়তো এর চেয়ে আরো অনেক অনেক বেশি খ্যাতি অর্জন করতে পারতেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি ফিরে চলে এলেন আবার কলকাতায়। স্ত্রী সোফিয়াকে নিয়ে কলকাতায় ফিরে চলে এলেন। যখন তিনি তার বঙ্গে আসলেন, ঠিক সেই সময় আমার বাংলার পরিস্থিতি কিরকম ছিল সাহিত্যের, সেই সময় নাটকের প্রচলন খুব একটা বেশি দেখা দিচ্ছিল। কিরকম? তখনকার দিনে জমিদাররা, বড় বড় যারা জমিদার ছিল কলকাতায়, তারা তাদের খামার বাড়িতে রঙ্গমঞ্চ তৈরি করে সেখানে নাটক অভিনয় করা শুরু করলো। সেখানে কলকাতার অসংখ্য মানুষ এসে সেই নাট্য অভিনয় দেখতে শুরু করলো। ঠিক সেই প্রচলন চলছে। সেই মুহূর্তে কলকাতায় আগমন ঘটলো, বঙ্গে আগমন ঘটলো আমাদের মধুসূদন দত্তের। ঠিক সেই রকমই কোনো একদিন
যাচ্ছেন কোথায়? ওই বেলগাছিয়া রঙ্গমঞ্চ। সেখানে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক অভিনয় হচ্ছে। সেই নাটক দেখার পর বিদ্যাসাগর বললেন যে এইরকম নাটক আপনাদের এখানে অভিনয় হয়? নাট্যশিল্পী যে নাট্য প্রযোজক তিনি বললেন যে আমি এর চেয়ে আরো অনেক বেটার ভালো মাপের নাটক আমি লিখতে পারবো। তারা তাকে আশ্বাস দিলেন, বেশ ঠিক আছে, আপনি লিখে দেখান। আপনি যদি ভালো মাপের নাটক লিখতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনার নাটক মঞ্চে অভিনয় করে দেখাবো। সেই তখন থেকে বাংলা সাহিত্যে মধুসূদনের পথ চলা শুরু। প্রথমে ইংরেজি সাহিত্যে পথ চলা শুরু করলেন দ্য ক্যাপটিভ লেডি, দ্য ভিশন অফ দ্য পাস্ট। খুব একটা প্রচার পেলেন না, সম্মান পেলেন না, ভুল বুঝতে পারলেন, বঙ্গে ফিরে এলেন। সেই সময় নাটকের হিড়িক চলছে আমাদের বঙ্গে। তিনি এই নাটক দেখে হতাশাগ্রস্ত হলেন এবং আরো উচ্চ মানের নাটক লেখার প্রতিশ্রুতি নিয়ে তিনি শুরু করলেন নাট্য সাহিত্যে পথ চলা। তাহলে আমরা বুঝতে পারছি বাংলা সাহিত্যে মধুসূদন প্রথম পথ চলা শুরু করেন নাটককে নিয়ে। তখন তিনি লিখে ফেললেন প্রথম নাটক মধুসূদনের শর্মিষ্ঠা। প্রথম নাটক লিখে ফেললেন শর্মিষ্ঠা। খুব ভালো মাপের নাটক। পরপর তিনি বেশ কয়েকটি নাটক লিখে ফেললেন। তার সঙ্গে লিখলেন দুখানি প্রহসন। প্রহসন মানে যাকে বলে কমেডি। দেখো নাটকগুলো কিরকম একটু যদি মনে রাখার মতো আমরা মনে রাখি তাহলে এরকম ভাবে বলতে পারি। শর্মিষ্ঠা অপারেটিভ, মেয়ে হলো পদ্মাবতী, তাদের অন্য এক বান্ধবী যার নাম কৃষ্ণ কুমারী, তারা তিনজনে মিলে কি করলো? তারা তিনজনে মিলে মায়া কাননে নাটক শুরু করলো। তাহলে আমি কি বললাম মনে রাখার জন্য? শর্মিষ্ঠা একটি মেয়ে, পদ্মাবতী হলো একটি মেয়ে, তাদের দুজনের বান্ধবী হলো কৃষ্ণ কুমারী। তারা তিনজনে মিলে কি করলো? মায়া কাননে গিয়ে তারা নাটক রচনা শুরু করলো। আমার বলার উদ্দেশ্য হলো মধুসূদনের কতগুলি নাটক কি কি? প্রথম নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়া কানন। পরপর চারখানা নাটক তিনি লিখে ফেললেন। আর লিখলেন দুখানি প্রহসন। প্রহসন মানে হচ্ছে হাস্য কৌতুক, যাকে ইংরেজিতে বলি কমেডি। তাহলে নাটক লিখলেন চারখানি। তার আগে প্রথমে দুটো ইংরেজি সাহিত্য লিখেছেন, দ্য ক্যাপটিভ লেডি, দু নম্বর হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। তারপরে লিখলেন নাটক। প্রথম নাটক হলো শর্মিষ্ঠা, তারপর পদ্মাবতী, তারপর কৃষ্ণকুমারী আর মায়া কানন। এবার আমি লিখছি দুটো প্রহসন। প্রহসন মানে হলো ইংরেজিতে যাকে বলে কমেডি, বাংলায় যাকে বলে হাস্য রসাত্মক বা কৌতুক। দুখানা প্রহসন লিখছেন। একটা হলো, প্রথমটা হলো একেই কি বলে সভ্যতা। দু নম্বর বুড়ো শালিকের ঘাড়ে রোগ। বুড়ো শালিকের ঘাড়ে রোগ। আমরা তাহলে দেখলাম মধুসূদনের প্রথম
লিখলাম বাংলা সাহিত্যে তার প্রথম নাটক, চারখানা নাটক পেলাম, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। তারপরে লিখলেন দুখানি প্রহসন মানে কমেডি। প্রথমটা হলো একেই কি বলে সভ্যতা, 2 নম্বর হলো বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এরপর তিনি আসছেন কাব্যের জগতে। প্রথম কাব্য লিখছেন তিলোত্তমা সম্ভব কাব্য। প্রথমে লিখলাম তিলোত্তমা সম্ভব কাব্য 1860। মেঘনাদ বধ কাব্য 1861। ব্রজাঙ্গনা কাব্য 1861। বীরাঙ্গনা কাব্য 1862। চতুর্দশপদী 14 কবিতা 1866। এই হচ্ছে মধুসূদনের কাব্যের বিস্তার। তো কি লিখলাম? মধুসূদন কাব্যের জগতে প্রথম লিখলেন তিলোত্তমা সম্ভব কাব্য 1860, মেঘনাদ বধ কাব্য 1861, ব্রজাঙ্গনা কাব্য 1861, বীরাঙ্গনা কাব্য 1862, আর লিখলেন চতুর্দশপদী কবিতা 1866। তাহলে আমরা কি পেলাম মধুসূদনের কাছ থেকে? ইংরেজি সাহিত্যে গ্রন্থ পেলাম, নাটক পেলাম, কাব্য পেলাম। আর এই কাব্যের মধ্যে একটি মহাকাব্য পেলাম, মেঘনাদ বধ কাব্য। এটি হলো একটি মহাকাব্য। আর এই মহাকাব্যের জন্য তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। আরো বেশ কিছু নতুনত্ব আছে, আলোচনা করছি। এখানে যদি থেমে থাকেননি, আর কি কি দিয়েছেন, আর কি নতুনত্ব দিয়েছেন? তিনি দিয়েছেন অমিত্রাক্ষর ছন্দ। যাকে ইংরেজিতে বলে ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে মধুসূদনের সর্বপ্রথম বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ নিয়ে আসেন, যাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। প্রত্যেকটি লাইনে 14টা করে অক্ষর। আর কি নিয়ে এলেন? মধুসূদনের সর্বপ্রথম বাংলা সাহিত্যে নিয়ে এলেন সনেট, যার বাংলা হলো চতুর্দশপদী কবিতা।
সনেট মানে চতুর্দশ পদী কবিতা, 14টা লাইন থাকবে। সনেট সম্পর্কে, সনেট যখন প্রসঙ্গ উঠলো, সনেট সম্পর্কে 2-4 কথা বলি, শোনো। সনেট জিনিসটা কি, তোমাদের উচ্চ ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা পাবে। সনেট ইংরেজি সাহিত্যে আছে, উচ্চ ক্লাসে হায়ার লেভেলে যখন পড়বে তখন পাবে। সনেট কি? সনেট হলো চতুর্দশ পদী কবিতা, অর্থাৎ 14টা লাইন থাকবে। আর কি থাকবে? প্রত্যেকটি লাইনের শেষে অন্তে অন্তে মিল থাকবে। একটা লাইনের সঙ্গে শেষে আর একটা লাইনের মিল থাকবে, আর একটা লয় থাকবে, সুর থাকবে। আর কি থাকবে? 14টা লাইন থাকবে। 14টা লাইনের মধ্যে 14টা লাইনকে যদি আমরা ভাগ করি, দুটো স্তবক থাকবে। প্রথম স্তবক স্তবকে থাকবে তোমার 8টি চরণ, আর দ্বিতীয় স্তবকে থাকবে তোমার 6টি চরণ, আর 6 14। তাহলে সনেটের প্রথমত আমাদের 14টি লাইন থাকবে, আর প্রত্যেকটি লাইনের অন্তে একটা লয় থাকবে, সুর থাকবে, মিল থাকবে। 14টি লাইন দুটো স্তবকে বিন্যস্ত থাকবে, দুটো স্তবকে ভাগ থাকবে। প্রথম স্তবকে থাকবে 8টি লাইন, যাকে বলা হয় অষ্টক, আর দ্বিতীয় স্তবকে থাকবে 6টি লাইন, যাকে বলে ষষ্ঠক বা শতক। প্রথম 8টি লাইনে অষ্টকে কি থাকবে? ভাবের বিস্তার থাকবে, কবির ভাবের বিস্তার থাকবে প্রথম 8টি লাইনে, আর শেষের 6টি লাইনে তার বিশ্লেষণ থাকবে, তার ব্যাখ্যা থাকবে। এবার সনেট প্রথম কে সৃষ্টি করলো? সনেট এলো কোথা থেকে? তোমাদের জানা দরকার। দেখো, সনেট 3 রকম। এক হচ্ছে পেত্রাকীয় সনেট, দুই শেক্সপিয়ারীয় সনেট, তিন ফরাসি সনেট। তাহলে সনেট প্রথমত পেলাম 14টি লাইন থাকবে, দুটো স্তবক থাকবে। প্রথম 8টা লাইনকে বলবো অষ্টক, শেষের 6টা লাইনকে বলবো শতক বা ষষ্ঠক। সনেটকে আমরা 3টি ভাগে ভাগ করলাম। এক হচ্ছে পেত্রাকীয় সনেট, 2 শেক্সপিয়ারীয় সনেট, 3 ফরাসি সনেট। প্রথম আমাদের এই পৃথিবীতে প্রথম সনেট সৃষ্টি করেন ইতালি, অর্থাৎ গ্রিস দেশীয় কবি পেত্রাক। তিনি হচ্ছেন সনেটের জনক বা সনেটের সৃষ্টিকর্তা। তিনি প্রথম সনেট সৃষ্টি করেন। তার এই সনেটকে অনুকরণ করে ইংরেজি সাহিত্যের সনেট নিয়ে এলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারকে অনুকরণ করে আমাদের বাংলা সাহিত্যে সনেট নিয়ে এলেন মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য বলতে বলি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তার নামের পদবি হয়ে গেল মাইকেল। মাইকেল শব্দটা জড়িয়ে দেওয়া হলো, নাম হয়ে গেল মাইকেল মধুসূদন দত্ত। যাই হোক, আমরা সনেটে ফিরে আসি। তাহলে সনেট পেলাম আমরা 3 রকম। এক হচ্ছে পেত্রাকীয় সনেট, 2 হলো শেক্সপিয়ারীয় সনেট, 3 হলো ফরাসি সনেট। প্রথম সনেটের সৃষ্টিকর্তা হচ্ছেন ইতালির পেত্রাক। তিনি হচ্ছেন সনেটের জনক, তিনি সৃষ্টিকর্তা। তাকে অনুসরণ করে ইংরেজি সাহিত্যে সনেট নিয়ে এলেন উইলিয়াম শেক্সপিয়ার। তারপর বাংলা সাহিত্যে নিয়ে এলেন আমাদের মধুসূদন দত্ত, যাকে বাংলাতে বলা হয় চতুর্দশ পদী কবিতা। তাহলে বুঝতে পারছো মধুসূদন কত রকম নতুন নতুন অভিনব জিনিস তিনি দিয়েছেন।
3 নাম্বার পরে আলোচনা করছি। প্রথমটা বললাম আমিত্যাক্ষর, দ্বিতীয়টা বললাম সনেট। এবার পেত্রাকীয় সনেটটা কি রকম, শেক্সপিয়ারীয় সনেটটা কি রকম, ফরাসি সনেটটা কি রকম, একটু ফর্মুলা আছে। ফর্মুলাটা দেখো, পেত্রাকীয় সনেটের ফর্মুলা লিখছি এ বি বি এ কমা এ বি বি এ, একে বলবো আমরা, এই ফর্মুলাটা কাজ করবে কোথায়, অষ্টকে। পরে বলছি দেখো, তারপরে ফর্মুলা হচ্ছে সি ডি ই, সি ডি ই, এটা হচ্ছে শর্ট, শেষের ছোট। তোমরা হয়তো ভাববে যে এই ফর্মুলাগুলো আবার কি। পেত্রাকীয় সনেটের, সনেটে বললাম প্রথম 14টা লাইন থাকবে, প্রথমে 8টি, অষ্টক, দ্বিতীয় স্তবকে 6টি, ষষ্ঠক। তার রুলস কি, প্রথম 8টা লাইন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 8টা লাইন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8। আমি কবিতা না লিখে লাইন কাটলাম। সাপোজ কল্পনা করো এগুলো হলো কবিতার লাইন। প্রথম 8টা লাইন, তারপর শেষের 6টা লাইন আছে। প্রথম 8টা লাইন নিয়ে একটা স্থাপ, একে বলবো অষ্টক। তার ফর্মুলাটা কি কি বলেছি, এ বি বি এ, এ বি বি এ। আমি কি বলেছিলাম, অন্তে মিল থাকবে। সনেটের এক অন্যতম বৈশিষ্ট্য হলো অন্তে, অর্থাৎ লাইনের শেষে এক লাইনের সঙ্গে অপর লাইনের মিল থাকবে, একটা সুর থাকবে, টান থাকবে, লয় থাকবে। মিলটা কিরকম সেটা হচ্ছে রুলস। এরকম যদি আমরা নিয়ম দেখতে পাই তাহলে এর সঙ্গে আমরা বলবো এটা হলো পেত্রাকীয় সনেট। এ বি বি এ, প্রথম লাইনের সঙ্গে 4র্থ লাইনের মিল থাকবে। দেখো এ আর এখানে এ, তাহলে প্রথম লাইনের সঙ্গে মিল পাবো আমরা 4র্থ লাইন, আর দ্বিতীয় লাইনের সঙ্গে মিল পাবো আমরা 3য় লাইন। ঠিক সেরকম আবার মিল পাচ্ছি আমরা কি, 5ম লাইনের সঙ্গে 8ম লাইন, আর 6ষ্ঠ লাইনের সঙ্গে 7ম লাইন। এই যে মিলটা, অন্তের মিল, এই মিলটা হলো পেত্রাকীয় মিল, এ বি বি এ, এ বি বি এ। এবার শর্টকের ক্ষেত্রে কি, সি ডি ই, সি ডি ই, 6টা লাইন, 1 2 3 4 5 6, সি ডি ই। তাহলে সির সঙ্গে এসি মিল, অর্থাৎ এ লাইনের সঙ্গে এ লাইনের মিল পাবো, আর বির সঙ্গে এডি, অর্থাৎ এ লাইনের সঙ্গে এ লাইন মিল পাবো, ইর সঙ্গে ই, এ লাইনের সঙ্গে এ লাইন মিল পাবো। এইরকম যদি ফর্মুলা থাকে তাহলে সেটাকে আমরা বলবো পেত্রাকীয় সনেট। তাহলে পেত্রাকীয় সনেটের আমি রুলস কি বললাম, এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। শেক্সপিয়ারীয় সনেটের রুলস কি দেখো, এ বি এ বি, সি ডি সি ডি, এটা হচ্ছে অষ্টক। এ বি এ বি, সি ডি সি ডি। শতকের হচ্ছে
দুটো লাইন থাকবে সেই দুটো লাইনে পরস্পর মিল। এই হলো শেক্সপিয়ারীয় সনেটের রুলস। ফরাসি রুলসটা দেখি। এ বি বি এ, এ বি বি এ, অষ্টক। আর শতকটা কি? সিডি সিডি সিডি। এগুলো হালকা করে মনে রেখো। তাহলে এই হলো হালকা হবে আমাদের সনেট। আমি একটু আগে বললাম মধুসূদনের অভিনবত্ব আমরা পেলাম কি কি? এক পেলাম আমরা অমিত্রাক্ষর ছন্দ, দুই পেলাম সনেট, আর একটা আছে বলেছি যেটা এর আগে কোনো কবি বা সাহিত্যিক আমাদের এই সাহিত্যের আঙিনায় এইরকম ফসল ফলাতে পারেননি। সেটা কি? আমি দেখো এর আগে কিছু তার কাব্যের নাম লিখেছিলাম, তার প্রথম কাব্য লিখেছিলাম। আবার যদি সেই কাব্যগুলোকে মনে রাখি, একটা শব্দ লিখছি, যদি এরকম একটা শব্দ লিখি মনে রাখার জন্য, প্রতিবীজ, তাহলে ব দিয়ে আমরা কি পাচ্ছি? ব্রজাঙ্গনা। তিতে কি পেলাম? তিলোত্তমা। বিতে কি পাচ্ছি? বীরাঙ্গনা। চতে কি পাচ্ছি? চতুর্দশ পদী কবিতা। তো ব্রতিবীজ তোমাদের মনে রাখার জন্য একটি শব্দ হয়তো আমি বললাম, ব্রতিবীজ। এটা মনে রাখার জন্য শুধু এই শব্দটা মনে রাখলে আমরা তার চারটি কাব্য পেয়ে যাব। ব্রতে ব্রজাঙ্গনা, তিতে তিলোত্তমা, বিতে বীরাঙ্গনা, চতে চতুর্দশ পদী কবিতা। আর একটা লিখেছেন, এগুলো হচ্ছে তার কাব্য। আর একটা লিখেছেন মহাকাব্য, তার নাম মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে তোমরা অনেকেই কম বেশি জানো। যাই হোক, আর একটি যেটা অভিনবত্ব বললাম সেটা হলো এর আগে কোনো কবি বা সাহিত্যিক বাংলা সাহিত্যে এইরকম অভিনবত্ব আনতে পারেননি। সেটা হলো তার অমর সৃষ্টি বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য লিখছেন 1862-তে। মধুসূদনের এক অমর সৃষ্টি, এক অভিনব স্টাইলে লেখা একটি কাব্য হলো বীরাঙ্গনা কাব্য, যা কোনো কবি বা সাহিত্যিকের ডিকশনারিতে আমরা এরকম কাব্য পাবো না। তো বীরাঙ্গনা কাব্য একটু আলোচনা করে দেখেন যে কাব্যটা কিরকম। দেখো, আমরা মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি আমরা বললাম। কবি পরিচিতি বলতে গিয়ে তার কাব্যের পরিচয় জানতে পারলাম। কাব্যের পরিচয় থেকে আমি একটি কাব্যকে তুলে নিলাম যার নাম হলো বীরাঙ্গনা কাব্য। লিখছেন 1862। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, এই যে বীরাঙ্গনা কাব্যটি কিরকম কাব্য? মন দিয়ে শোনো এবার।
আস্তে আস্তে আমি বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করছি। মাইকেল মধুসূদন দত্তের একটি অসাধারণ কাব্য হলো বীরাঙ্গনা কাব্য। তিনি লিখছেন 1862-তে। প্রথমে বলে রাখি বীরাঙ্গনা কি। বীরাঙ্গনা হলো একটি কাব্য। কাব্য যেহেতু লেখা আছে তাই আমরা বুঝতে পারছি বীরাঙ্গনা হলো একটি কাব্য। কি ধরনের কাব্য? পত্রকাব্য। তাহলে বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য। তোমরা হয়তো নতুন নাম শুনলে, পত্রকাব্য আবার কি? সেজন্য তো বললাম যে এর আগে কোনো কবি বা সাহিত্যিক এরকম স্টাইলে কোনো কিছু আমাদেরকে উপহার দেননি, যা দিয়েছেন মধুসূদন, যাকে ইংরেজিতে বলে এপিস্টেল। EPISTLES। বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য যাকে ইংরেজিতে বলে এপিস্টেল। এপিস্টেল শব্দটা এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ এপিস্টুলা। লতিন শব্দ এপিস্টুলা শব্দ থেকে এসেছে এপিস্টেল, অর্থাৎ পত্রকাব্য। পত্রকাব্য জিনিসটা কি? কাব্য মানে অসংখ্য কবিতার একটি সমগ্রকে বলছি আমরা কাব্য। তো এখানে তো কবিতা তো আছে নিঃসন্দেহে। তো কবিতাগুলো কি রকম? পত্র মানে চিঠি। কবিতাগুলো চিঠি আকারে লেখা হয়েছে। সেটা আবার কি রকম? যখন আমরা কবিতা পাঠ করবো তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। কবিতাগুলো চিঠির আকারে লেখা হয়েছে, তাই একে আমরা বলছি পত্রকাব্য। পত্রকাব্যকে ইংরেজিতে বলা হয় এপিস্টেল, আর এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এপিস্টুলা থেকে। তো মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য। তো হঠাৎ মধুসূদনের মাথায় এরকম চিন্তা ভাবনা এলো কিভাবে যে বীরাঙ্গনা কাব্য লিখবো? বীরাঙ্গনা নামটা আমরা পরে বিশ্লেষণ করছি, আমি উৎসটা বলছি। তো তিনি তো লিখলেন বীরাঙ্গনা, কি অনুসরণ করে লিখলেন? মনে রেখো, রোমান কবি ওভিড, OVID, রোমান কবি ওভিড, তার পুরো নাম পাবলিয়াস ওভিডিয়াস নাসো। রোমান কবি ওভিড, তার পুরো নাম পাবলিয়াস ওভিডিয়াস নাসো, সংক্ষেপে ওভিড। রোমান কবি ওভিড তার একটি কাব্য ছিল যার নাম হিরোইদেশ। রোমান কবি ওভিদের হিরোইদেশ কাব্য অবলম্বনে, হিরোইদেশ কাব্য অনুসরণে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত লিখে ফেললেন বীরাঙ্গনা কাব্য। তাহলে আবার বলি, রিপিট করি, বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য যাকে ইংরেজিতে বলে এপিস্টেল। এপিস্টেল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এপিস্টুলা থেকে। তিনি রোমান কবি ওভিদের হিরোইদেশ কাব্য অনুসরণ করে এই এপিস্টেল অর্থাৎ পত্রকাব্যটি লিখেছেন। রোমান কবি ওভিদের যে কাব্য হিরোইদেশ, সেই হিরোইদেশ কাব্যে টোটাল পত্র ছিল 21টি। হিরোইদেশ কাব্যে টোটাল কবিতার সংখ্যা ছিল, পত্রের সংখ্যা ছিল 21টি। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে, বীরাঙ্গনা এপিস্টেলে এপিস্টেল সংখ্যা আছে 11টি। মনে রাখবো অবশ্যই। রোমান কবি ওভিদের হিরোইদেশ কাব্যের পত্রের সংখ্যা ছিল 21টি। মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যে
সেই কাব্যে আছে 21টি পত্রকাব্য। সেটা অনুসরণ করে বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত লিখলেন বীরাঙ্গনা কাব্য। তিনি তার কাব্যের পত্রের সংখ্যা রেখেছেন 11টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বীরাঙ্গনা, প্রাথমিকভাবে বুঝতে পারলাম বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য। 1862-তে লিখেছেন রোমান কবি ওভিদের হিরোইদেশ কাব্য অনুসরণে। তার কাব্যে আছে 21টি পত্র, আর মধুসূদনের কাব্যে আছে 11টি পত্র। উৎস আমাদের জানা হলো। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকবে যে বীরাঙ্গনা মানে কি? দেখো, বীরাঙ্গনাকে যদি আমি বিভাজন করি, ভাঙি, তাহলে কি আসবে? বীর যোগ অঙ্গনা। বীর মানে সাহসী, অঙ্গনা মানে নারী। তাহলে বীরাঙ্গনা মানে বীর সাহসী নারী। আবার বীরাঙ্গনা মানে বীরের নারী ইজিকাল টু বীরাঙ্গনা। ব্যাখ্যা করলে আর ক্লিয়ার হবে দেখবে। তাহলে বীরাঙ্গনা মানে বীর যোগ অঙ্গনা। যদি বিশ্লেষণ করি, বীর মানে সাহসী, অঙ্গনা মানে নারী, অর্থাৎ বীরাঙ্গনা কথার অর্থ হলো বীর সাহসী নারী। বা আবার যদি অন্যরকম ভাবে বলি, বীরে নারী ইজিকাল টু বীরাঙ্গনা। তাহলে হয়তো তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এই কাব্যে যে নারীরা আছে তাহলে কি তারা সকলেই বীর? অবশ্যই, অবভিয়াসলি, নিঃসন্দেহে তারা বীর বলেই তো তিনি তার কাব্যের নাম দিয়েছেন বীরাঙ্গনা। দেখো, তার এখানে একটু অভিনবত্ব কোন জায়গায়? কবি বা সাহিত্যিকরা তাদের কাব্যে, তাদের নাটকে, তাদের উপন্যাসে, তাদের গল্পে, তাদের ছোট গল্পে পুরুষকে প্রধান চরিত্র রূপে প্রতীয়মান করেন। শুধুমাত্র মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যে এক অভিনব চিন্তা ভাবনা নিয়ে আসলেন কি, যে না, এখানে পুরুষদের প্রধান করে তুলব না, আমার এই কাব্যে প্রধান চরিত্রে থাকবে নারীরা। নারীরাই হলো এখানে প্রথম, নারীরাই হলো শেষ, নারীরাই হলো এখানে প্রধান, নারীরাই এখানে প্রধান ভূমিকা গ্রহণ করবে, পুরুষদের সেরকম কোনো ভূমিকা থাকবে না। তাই সে অর্থে তার বীরাঙ্গনা। অন্য কবি সাহিত্যিকরা পুরুষকে প্রদান করে তোলেন সব জায়গাতেই, কিন্তু মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যে নারীকেই প্রদান করে তুলেছেন। তাই তারা বীরাঙ্গনা। বীরাঙ্গনা বলতে গেলে মধুসূদন দত্ত এখানে এই নারীদের, তোমরা এরকম বোঝো না যে তাহলে বীরাঙ্গনা বলতে গেলে তোমরা বুঝছো যে তারা এই সমস্ত নারীরা যুদ্ধ রণসাজে সুসজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছে, সে অর্থে তারা বীর না। সেই অর্থে মধুসূদন তাদেরকে বীর বলেননি। অবশ্যই তোমাদের জানাবো যে মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যের এই নারীদের বীর কেন বলেছেন। এই কনসেপ্ট আগে তোমাদের ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা কবিতার ভিতরে ঢুকবো। বীরাঙ্গনা বলতে আমরা কি বুঝলাম? বীরাঙ্গনা বলতে আমরা বুঝলাম বীর সাহসী নারী ইজিকাল টু বীরাঙ্গনা। অর্থাৎ বীরাঙ্গনা কাব্যে মধুসূদন দত্ত যে কতগুলি নারী চরিত্র অঙ্কন করেছেন, তুলির টানে যে কতগুলি নারী চরিত্র অঙ্কন করেছেন, তারা সকলে বীর নিঃসন্দেহে। যদি বীর না হন তাহলে তিনি বীরাঙ্গনার নাম রাখতেন না। তাহলে আমরা নিঃসন্দেহে স্বীকার করছি কতজন নারী আমি পরে বলছি।
বলছি, তারা কোন অর্থে বীর, কোন দিক দিয়ে বীর সেটাই আমরা পরে বলছি। তবে আমরা এতক্ষণে এইটুকু জানলাম, বীরাঙ্গনা কাব্যের যতগুলো নারী আছে তারা সকলেই বীর বলেই এই কাব্যের নাম দিয়েছেন বীরাঙ্গনা। পরবর্তী স্টেপ দেখো, আমি আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের আগে বললাম যে বীরাঙ্গনা কাব্যে টোটাল পত্র সংখ্যা আছে কটি? 11টি। পাপিয়াস অমিডিয়াস নাসবো তিনি তার কাব্যের পত্র সংখ্যা রেখেছিলেন 21টি, মধুসূদন লিখেছেন 11টি। আমি এবার আলোচনা করব, আমি এবার লিখছি তোমাদের যে 11টি পত্রিকার নাম, তাহলে বিষয় আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। 11টি পত্রিকার নাম কি কি? দেখো, প্রথম পত্রিকা দুষ্মন্তের প্রতি শকুন্তলা, দুই নম্বর সোমের প্রতি তারা, তাহলে প্রথমে লিখলাম দুষ্মন্তের প্রতি শকুন্তলা, দ্বিতীয় লিখলাম সোমের প্রতি তারা, তৃতীয় দ্বারকানাথের প্রতি রুক্মিণী, তাহলে লিখলাম দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কইকেয়ী। মন দিয়ে দেখো, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কইকেয়ী, লক্ষণের প্রতি সুপর্ণখা। অর্জুনের প্রতি দ্রৌপদী, অর্জুনের প্রতি দ্রৌপদী। তাহলে আবার কি লিখলাম? দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কইকেয়ী, লক্ষণের প্রতি সুপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী। দুর্যোধনের প্রতি মহামতি, জয়দ্রথের প্রতি
প্রতি জাহ্নবী পুনর্বার প্রতি উর্বশী পুনর্বার প্রতি উর্বশী 1 2 3 4 5 6 7 8 9 10 11 নীলধ্বজের প্রতি জনা এগারোটি পত্রের আমি নাম লিখলাম। লক্ষ্য রাখো, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকেয়ী, লক্ষ্মণের প্রতি সুপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতি, 10 জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুরবা প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা। আমরা 11টি পত্রিকার নাম জানতে পারব। লক্ষ্য রাখো, এই 11টি পত্রিকায় 11 জন নারী আছে। 11টি নারী কে কে? শকুন্তলা, তারা, রুক্মিণী, কৈকেয়ী, সুবর্ণখা, দ্রৌপদী, ভানুমতি, দুঃশলা, জাহ্নবী, উর্বশী এবং আমাদের জনা। 11 জন নারী চরিত্র মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যে অঙ্কন করেছেন এবং তিনি বলছেন এই 11 জন নারী প্রত্যেকেই তারা বীর। এই 11 জন নারী তারা প্রত্যেকেই বীর, তাই এই কাব্যের নাম বীরাঙ্গনা। লক্ষ্য রাখো, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11 জন নারীকে প্রত্যেককেই মধুসূদন দত্ত বলেছেন বীর, তাই তারা বীরাঙ্গনা। এবার আমার প্রশ্ন হচ্ছে তারা কোন অর্থে বীর? এই 11 জন নারী লক্ষ্য করো কিরকম আছে পত্রগুলো। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী। তার মানে এই পত্রকাব্য, এপিস্টেল। পত্রকাব্য মানে আমি কি বলেছি? পত্রের আকারে এই কাব্যটি রচিত। তার মানে এখানে কেউ কাউকে পত্র লিখছে। আমরা ইংরেজিতে একটু ফর্ম লিখি তো চিঠি লেখার সময়, ঠিক সেটাই এখানে একে অপরকে চিঠি লিখছে। কে কাকে চিঠি লিখছে? এই দিকের গুলো, অর্থাৎ এই নারীগুলো তাদের পুরুষদের পত্র লিখছে। শকুন্তলা পত্র লিখছে কাকে? দুষ্মন্তকে। তারা পত্র লিখছে কাকে? সোমকে। রুক্মিণী পত্র লিখছে কাকে? দ্বারকানাথকে। কৈকেয়ী পত্র লিখছে কাকে? দশরথকে। সুপর্ণখা কাকে পত্র লিখছে? লক্ষ্মণকে। দ্রৌপদী কাকে লিখছে? অর্জুনকে। ভানুমতি কাকে লিখছে? দুর্যোধনকে। দুঃশলা কাকে লিখছে? জয়দ্রথকে। জাহ্নবী কাকে লিখছে? শান্তনুকে। উর্বশী কাকে লিখছে? পুরুরবাকে। আর জনা কাকে লিখছে? নীলধ্বজকে। তাহলে আমরা বুঝতে পারলাম তাই এই নারী চরিত্র পুরুষদের পত্র লিখছে। দেখো এখানে এই নারীগুলো কেউ হাতে অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, রণসাজে সুসজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করে বীরত্ব অর্জন করেননি। তারা কোন দিক দিয়ে বীর? তারা ওই শর্তে বীর। এই পত্রের, এই কাব্যের 11টি পত্রের 11টি নারী, 11 জন নারী বীর। মানে সাহস দেখাতেই হবে। আমি সাহস যেদিক দিয়ে দেখাই না কেন, সাহস থাকলে আমরা বীর বলবো। কোন দিক দিয়ে সাহস সেটা দেখি। এই 11টি পত্রের 11 জন নারী চরম সাহসিকতার সহিত তারা তাদের মনের মানুষকে
তাই মধু কবির দৃষ্টিভঙ্গিতে এই 11 জন নারী প্রত্যেকেই বীর, তাই কাব্যের নাম বীরাঙ্গনা। রিপিট এগেন, 11টি কাব্যে 11টি পত্রে 11 জন নারী চরম সাহসিকতার সহিত তারা তাদের মনের মানুষকে, তাদের মনের অব্যক্ত বাসনার কথা পত্রের মাধ্যমে জানিয়েছেন। এই যে পত্রের মাধ্যমে মনের অব্যক্ত কথা জানানো, সেটা চরম সাহসিকতার প্রয়োজন হয়। সেই সাহসিকতার দিক দিয়ে মধুসূদনের দৃষ্টিভঙ্গিতে এই 11 জন নারী বীর। যদি আমরা দুই একটি পত্রের বিষয়বস্তু হালকা পরিসরে তোমাদের যদি বলি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম সাহসিকতা লিখেছিল, পত্রের মধ্যে কি লিখেছিল। হয়তো মনে প্রশ্ন জাগবে, কি অপরকে পত্র লিখবে, তাতে আবার সাহসিকতার কি প্রয়োজন? নিঃসন্দেহে লেখার কিছু তাৎপর্য আছে, ভাবনার কিছু তাৎপর্য আছে, তাই তো সাহসিকতার কথা বলছি আমি, তাই তো তারা বীরাঙ্গনা। তো পার্থক্যটা কোথায় সেটা দেখবো। এবার দু একটি পত্রের একটু বৈশিষ্ট্য বা বিষয়বস্তু যদি সংক্ষেপে বলি, তাহলে আমরা জানতে পারবো। এরকম দেখো, তাদের আমরা প্রত্যেককেই বলছি বীরাঙ্গনা, কিন্তু তারা কোন উদ্দেশ্যে বীরাঙ্গনা? যদি হালকাভাবে দু এক লাইনে কয়েকটি পত্রের বিষয়বস্তু আমরা জানি, তাহলে আমরা জানতে পারবো, নিঃসন্দেহে মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মাতে পারবো যে হ্যাঁ, তারা নিঃসন্দেহে বীর বা বীরাঙ্গনা বলা যাবে। প্রথমে আছে আমাদের দুষ্মন্তের প্রতি শকুন্তলা। তাহলে এখানে শকুন্তলা পত্র লিখছে কাকে? দুষ্মন্তকে। আমরা এখানে শকুন্তলাকে তাহলে বীরাঙ্গনা বলছি। শকুন্তলা এখানে বীর নারী, অর্থাৎ শকুন্তলা কি চরম সাহসিকতার পরিচয় এখানে দেখিয়েছেন, তাই তাকে আমরা বীরাঙ্গনা বলছি। দেখো, এর একটি ঘটনা আছে, তোমরা ক্লাস 9 না 10 এর বিষয়বস্তু হালকা পড়েছো। সেটা হলো, তার আগে বলি আমি, এখানে যে 11টি পত্র আছে, 11টি পত্রের মধ্যে তারা পত্র লিখছেন 11 জন পুরুষকে। এই 11 জন পুরুষ তাদের সম্পর্ক কি? 11টি পত্রের মধ্যে কিছু পত্র আছে কুমারী নারীর পত্র, কিছু আছে বিবাহিত নারীর পত্র, আবার আছে অবৈধ পত্র। দেখো, একটু একটু করে জানো, বুঝতে পারবে। যেমন দুষ্মন্তের প্রতি শকুন্তলা, এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে বিষয়বস্তু মধুসূদন নিয়েছেন। সেখানে আমরা দেখেছি কি, এই বিষয়বস্তু যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে আমরা কি পাবো? বিষয়বস্তুটা হালকা শোনো। যে আমরা বিশ্বামিত্র মুনির নাম শুনেছি, সেই বিশ্বামিত্র মুনি একসময় গভীর ধ্যানে নিমগ্ন হন। তার ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গ থেকে মেনকাকে মর্তে পাঠানো হয় তার ধ্যান ভঙ্গ করার জন্য। মেনকাদিত্যের মাধ্যমে বিশ্বামিত্র মুনি ধ্যান ভঙ্গ করেন এবং তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু ওই মেনকার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এটাই যে তারা ধ্যান ভঙ্গ করবে, মর্তে ফিরে আসবে। ঘর সংসার করার জন্য সে এই পৃথিবীতে আসেনি, তার উদ্দেশ্য সফল, সে আবার মর্তে ফিরে যাবে। তাই তার পুত্রকে সুন্দর কন্যাকে নদীর বালুচরে রেখে আবার সে স্বর্গে ফিরে গেল। তো সেই ফুটফুটে মেয়েটি নদীর বালুচরের উপর হাত পা নেড়ে খেলা করছে, আর একটি শকুনি পাখি তার ডানা প্রসারিত করে তাকে পাহারা দিচ্ছে, যেন কোনো পোকামাকড় বা সূর্যের রোদ তার গায়ে না লাগে বা কোনো কিছু যেন আক্রমণ করতে না পারে। হঠাৎ সেই পথ দিয়ে
হেঁটে আসছেন কর্ণমণি হেঁটে আসছে। এই দৃশ্য দেখে সেই ছোট্ট ফুটফুটে মেয়েটিকে তিনি কোলে তুলে নিলেন এবং শকুনি দ্বারা ক্ষণিকের জন্য পালিত হওয়ার জন্য তার নাম রাখলেন শকুন্তলা। তাকে তার আশ্রমে নিয়ে আসলেন তপবনে। সেখানে তার অন্য সখী অনুসরা প্রিয়ঙ্গদার মাঝে এসে বড় হয়ে উঠল। একসময় এই শকুন্তলা রঘুপতির যুবতী হয়ে উঠল। কোন একদিন তার কলম পিতার অবর্তমানে ঘটনাটা ঘটল। কি ঘটল? রাজা দুষ্মন্ত সেই তপবনে মৃগয়া করতে এলেন। হঠাৎ ঘুরতে 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 তাদের তপবনের আশ্রমের সামনে এসে উপস্থিত হয়ে আশ্রম কন্যা অর্থাৎ শকুন্তলা কে দেখতে পেলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে তাকে গান্ধর্ব মতে বিবাহ করে ফেললেন। গান্ধর্ব মত মানে প্রকৃতিকে সাক্ষী রেখে। এই সমস্ত বিষয়বস্তু তোমরা আগে শুনেছ। গান্ধর্ব মতে বিয়ে করলেন, তার সঙ্গে ক্ষণিক কাল সময় কাটানোর পর তার হাতে অঙ্গুরি, নামাঙ্কিত অঙ্গুরি পরিয়ে সে রাজধানীতে ফিরে গেলেন এবং বললেন যে তুমি যে কোনো সময় আমার রাজধানীতে এসে তোমাকে পত্নী হিসেবে গ্রহণ করব। এই আশা দিয়ে রাজা দুষ্মন্ত চলে গেলেন। আর সেই আশায় বুক বেঁধে শকুন্তলা প্রতীক্ষায় চেয়ে থাকলেন। কিন্তু তার স্বামী রাজধানীতে গিয়ে দীর্ঘদিন হয়ে গেল, তার স্ত্রীর আর কোনো খোঁজ নিলেন না। অভিমানী শকুন্তলা খুব লাজুক স্বভাবের ছিলেন। তিনি প্রতি চিন্তায় ভেঙে পড়লেন। তখন তিনি নিজের মনকে শক্ত করে, মনে সাহস জুগিয়ে তার স্বামীকে পত্র লিখলেন, তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য, তাকে রাজধানীতে ফিরিয়ে আনার জন্য, তার পূর্ব স্মৃতি, তার স্মৃতিপটে স্মরণ করানোর জন্য তিনি চরম সাহসিকতার সহিত পত্র লিখলেন তার স্বামী দুষ্মন্তকে। সেই অর্থে মধুসূদনের দৃষ্টিভঙ্গিতে শকুন্তলা হল বিড়ম্বনা। শকুন্তলা যে আশ্রম কন্যা, সে সামান্য একটি নারী। আর কোথায় রাজা দুষ্মন্ত? তার সঙ্গে বিয়ে হয়েছে সেটাও কেউ জানে না, সমাজ স্বীকৃতি নেই সেই বিয়েতে, গান্ধর্ব মতে বিয়ে হয়েছে। তবুও সে কিরকম সাহস নিয়ে দুষ্মন্তকে স্ত্রী হিসাবে, দুষ্মন্তের কাছে স্ত্রী হিসাবে দাবি করছেন পত্রের মাধ্যমে। সেই অর্থে শকুন্তলা বীর। তারপরে আমি লিখেছি আরেকটি পত্র, সোমের প্রতি তারা। তাহলে দুষ্মন্তের প্রতি শকুন্তলা আমরা বুঝতে পারলাম যে কোন অর্থে সে বীর। সোমের প্রতি তারা যদি এই পত্রিকাটি যদি আমরা বিষয়বস্তু জানি, সেখানে আমরা বুঝতে পারবো এখানে তারা, তারা কোন অর্থে বীর। দেখো সোমের প্রতি তারা, এখানে পুরুষ চরিত্র হচ্ছে সোম আর নারী চরিত্র হলো তারা। বিষয়বস্তু হলো এরকম, দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্যা অর্জনের জন্য এসছেন সোম, অর্থাৎ সোম হলো ছাত্র আর গুরু হচ্ছেন বৃহস্পতি। আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। আমি এর আগে বলেছি এই 11টি পত্রের মধ্যে কিছু পত্র হলো বিবাহিত নারীদের, যেমন শকুন্তলা বিবাহিত নারীদের পত্র। কিছু বলেছি অবিবাহিত অর্থাৎ কুমারী নারী পত্র বা প্রেম ভালোবাসা। আবার বলেছি কিছু অবৈধ আছে। সোমের প্রতি তারা যদি বিষয়বস্তুটা জানো, এটা হলো অবৈধ প্রণয় কাহিনী যুক্ত একটি পত্র। কিরকম? সোম দেবগুরু বৃহস্পতির আশ্রমে এসেছেন বিদ্যা অর্জনের জন্য, আর সেই বৃহস্পতির স্ত্রী হলো তারা। তাহলে বৃহস্পতি যদি সোমের গুরু হয়, তাহলে তারা হলেন গুরুমা।
নিঃসন্দেহে। কিন্তু তারা কি করলেন, তারা মনে মনে সোমের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন, সোমকে পছন্দ করে বসলেন। কিরকম? এই পত্রিকাটি যদি আমরা পাঠ করি তাহলে তাদের প্রেমের কি অভিব্যক্তি বুঝতে পারবে। তারা বলছেন যে সোম যখন গুরুর কাছে মন্ত্র উচ্চারণ করতেন, অর্থাৎ যখন পড়াশোনা করতেন, তখন পর্দার আড়াল থেকে সোমের আওয়াজ শুনতেন, আর সেই আওয়াজকে তার মধুমাখা আওয়াজ বলে মনে হতো। হৃদয়ে তার নৃত্য শুরু করতো সেই আওয়াজ শুনে। আর কি হতো, সোমের কাজ ছিল সকালবেলায় ভোরবেলায় উঠে বাগানে ফুল তোলা। তারা কি করতেন, তারা দেখতেন সোমের যেন ফুল তুলতে কষ্ট না হয়, তাই তিনি তারও আগে উঠতেন, তারও আগে উঠে ফুল তুলে রেডি করে রাখতেন যেন তার কষ্ট না হয়। যে আসনে বসে সে বিদ্যা অর্জন করতো, সে আসনের নিচে ফুল বিছিয়ে রাখতো যেন তার বসতে অসুবিধা না হয়। তাকে ভালো মন্দ খাবার দিত। এরকম ভাবে তারা দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা সন্তান তুল্য সোমের প্রতি আকৃষ্ট হন, এবং তার মনের অভিব্যক্তি কিরকম ভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছেন সেটা ব্যক্ত করেছেন এই পত্রের মাধ্যমে। এবার ঘটনা কি ঘটল, সোম তার বিদ্যা অর্জন শেষ করলেন। সোম কিন্তু জানে না, সোম জানে বৃহস্পতি হচ্ছে তার গুরু, আর তারা হচ্ছে গুরু মা। বৃহস্পতি এবং তারা যখন পাশাপাশি দাঁড়িয়ে থাকতেন, গুরুকে যখন প্রণাম করতেন তখন গুরু মাকেও প্রণাম করতেন। কিন্তু তারা তো তাকে, সোমকে তো অন্যরকম চোখে দেখে। সোম যখন তাকে প্রণাম করতো, পত্রিকায় তারা বলছে সোম যখন আমাকে প্রণাম করে তখন আমি লজ্জায় থাকতে পারি না, তখন আমি মনে কল্পনা করি সোম বুঝি অভিমানীর মান ভাঙানোর জন্য আমার পা ধরে ক্ষমা চাইছে। আমি হয়তো রাগ করেছি, তারপরে আমার রাগ ভাঙানোর জন্যই হয়তো আমার পা ধরে ক্ষমা চাইছে, তার মনের কল্পনা এইরকম। এবার কি হলো, সোম বিদ্যা অর্জন শেষ করে নিজ আলয়ে চলে যাবে, নিজ বাড়িতে চলে যাবে। এই ঘটনা শুনে বা এই কথা ভেবে তার চিন্তার আর শেষ নেই, মাথায় বজ্রপাত উঠলো। কি যে কালকে থেকে তো সে আর মনের মানুষকে দেখতে পাবে না, যাকে দেখে তার মনের কথা সে তাকে জানায়নি ঠিকই আছে, কিন্তু তবুও তো সে তার চোখের সামনে আছে, তাকে সর্বদাই সে দেখতে পায়, তার আওয়াজ শুনতে পায়, তাতেই তার মনের প্রশান্তি, তাতেই তার মন ঠান্ডা হয়ে যায়, এতেই তার ভালো লাগে। কিন্তু কালকে থেকে তো সে আর মনের মানুষকে দেখতে পাবে না। তাহলে কি করতে হবে, তখন তার সমস্ত লোভ লজ্জা মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে এক নিমেষের জন্য ভুলেই গেল সে দেবগুরু বৃহস্পতির স্ত্রী। সে সমস্ত কিছু লোভ লজ্জা সমাজ নিন্দা সবকিছু ভুলে গিয়ে চরম সাহসিকতার সহিত তার মনের মানুষকে মনের কথা জানালো পত্রের মাধ্যমে। সেই পত্রের নামই হলো সোমের প্রতি তারা। সেই অর্থে তারা বীর। তারা কোন অর্থে বীর? তারা সেই অর্থে বীর যে তারা একজন পরের স্ত্রী, পর স্ত্রী হওয়া সত্ত্বেও সমাজকে ভয় না করে, স্বামীকে ভয় না করে সে সন্তান তুল্য এক শিষ্যকে ভালোবেসে ফেলল, এবং সেই শিষ্য যখন আপন আলোয় ফিরে আসছে তখন সে তার মনের কথা জানাবার জন্য চরম সাহসিকতার সঙ্গে সে প্রেম নিবেদন জানালো পত্রের মাধ্যমে। সেই অর্থে মধুসূদনের দৃষ্টিভঙ্গিতে সেই অর্থে তারা নিঃসন্দেহে বীর, তাই আমরা তাকে নিঃসন্দেহে বিড়ম্বনা বলতে পারি। তাহলে শকুন্তলাও জানলাম কিভাবে বিড়ম্বনা হলো, তারাও জানলাম কিভাবে বিড়ম্বনা হলো। এরকম ভাবে যে আমাদের 11টি পত্রিকা আছে তারা মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে এই নারীগুলো কিরকম বীর। তাহলে কিরকম বীর, এই 11টি পত্রের 11টি নায়িকা তারা তাদের মনের অব্যক্ত বাসনা, কিরকম বাসনা, কেউ বা জানিয়েছেন মনের জ্বালা, মনের ব্যথা, মনের বেদনা, কেউ বা জানিয়েছেন মনের প্রেম, মনের ভালোবাসা, মনের অব্যক্ত কল্পনা। পত্রের মাধ্যমে চরম সাহসিকতার সহিত তারা তাদের মনের মানুষকে জানিয়েছেন। কেউ বা জানিয়েছেন তাদের
এটা পেলাম বিবাহিত নারীদের, এটা অবিবাহিত, এটাও বিবাহিত কিন্তু এটা সমাজ নিন্দিত। তারপরে আমরা পাচ্ছি দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকেয়ী যদি বলি এটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে, এটা সময়ের প্রতি তারা পুরাণ থেকে নেওয়া হয়েছে। দশরথের প্রতি কৈকেয়ী এটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে, তোমরা এই ঘটনাটি মোটামুটি জানো। কোন এক সময় দেবাসুরের যুদ্ধে, দেবাসুর মানে দেবতা এবং অসুরদের, দেবাসুরের যুদ্ধে রাজা দশরথ গিয়েছিলেন সাহায্য করতে দেবতাদের। সেই যুদ্ধে রাজা দশরথ ক্ষতবিক্ষত হন এবং আহত হন। আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে তিনি আপন রাজধানীতে ফিরে আসেন। সেই সময় দশরথের স্ত্রী কৈকেয়ী, দশরথের 3টি স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। দশরথের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল কৈকেয়ী এবং দেখতে খুবই সুন্দরী ছিলেন কৈকেয়ী। সেই কৈকেয়ী আক্রান্ত দশরথকে পরম সেবা শুশ্রূষায় সুস্থ করে তুলেছেন। তা দশরথ আরোগ্য লাভ করলে তাকে দুটি বর দিতে চেয়েছিলেন। তো কৈকেয়ী বলেছিলেন ঠিক আছে, আমি উপযুক্ত সময়ে আপনার কাছে এই দুটি বর আমি চেয়ে নেব। এটা রামায়ণের ঘটনা। মধুসূদন কি বলছেন যে আরোগ্য লাভ করে রাজা দশরথ বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন কৈকেয়ীকে, কি প্রতিশ্রুতি? যে তোমার পুত্র, তাহলে আমি বললাম 3টি স্ত্রী দশরথের, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার একটা পুত্র যার নাম রামচন্দ্র, কৈকেয়ী একটা পুত্র যার নাম ভরত, আর সুমিত্রার 2টো পুত্র, একটা হচ্ছে লক্ষ্মণ, অপরটা শত্রুঘ্ন। তো রাজা দশরথ কৈকেয়ীর পরম সেবা শুশ্রূষায় খুশি হয়ে কৈকেয়ীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার পুত্র ভরতকে আমি রাজা করব, আমার পরে যদি কেউ রাজা হয় তাহলে তোমার পুত্রকে আমি রাজা করব। ঠিক আছে। সেই তখন থেকে, সেই অবধি থেকে কৈকেয়ীর মনে রাজমাতা হওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। এখন এবার কি দেখছেন, হঠাৎ করে ঘোষণা, রাজা দশরথ ঘোষণা করলেন তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে সিংহাসনে অভিষিক্ত করা হবে। এবার কৈকেয়ীর দাসী ছিল যার নাম মন্থরা বাই। সেই মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ী রাগান্বিত হয়ে পড়লেন। কি যে রাজা দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পুত্র ভরত রাজা হবেন, কিন্তু এখানে রাজা দশরথ বলছেন কি যে তার পুত্রকে বাদ দিয়ে তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজা করা হবে। তাই রানী কৈকেয়ী চরম রাগান্বিত হয়ে তীব্র নিন্দা সহকারে রাজা দশরথকে কটাক্ষ করলেন পত্রের মাধ্যমে। কি যে তিনি একজন ঠকবাজ, তিনি কথা দিয়ে কথা রাখেন না, তিনি প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন রাজা, এইরকম ভাবে তিনি পত্র লিখলেন। সেই অর্থে কৈকেয়ী নিঃসন্দেহে বীর। ঠিক সেই রকমই লক্ষণের প্রতি সুপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতি, জয়দ্রথের প্রতি দুশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, অনুরাগের প্রতি উর্বশী। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, বা আজকের নয়, অনেক দূরে গিয়ে এলাম, পরবর্তী ভিডিওতে